সকাল ৬টা ৩৭ বাজে। ইরা বাসায় কাজ করছে তার মামিমার সাথে। ফাতেমা হক চুলোয় রান্না বসিয়েছে, ইরা সবজি কেটে দিচ্ছে। সেই ঘটনার আজ ২ দিন হলো। কাল ইরা ভার্সিটি গিয়েছিল কিন্তু আরু আসেনি। আইমান, আলো, রাদিল ওরা সবাই এসেছিল। আরু যায়নি বলে ইরা আর ক্লাস করেনি। সারাদিন টিএসসিতে বসে আড্ডা দিয়েছিল সবাই। কাল সকালে ফিহার ঘুম থেকে ওঠার আগে ইরা ভার্সিটি চলে যায়। ফিহা তাকে ধরতে পারেনি। বাসায় আসার পরে দেখে ফিহা ওর জন্য বসে আছে হলরুমে। আসামাত্রই জ্যাকেটের কথা বলল ফিহা। ইরা বলেছে, কাল রাতে আরু ফোন দিয়েছিল যেন জ্যাকেটটা ওকে ফিরিয়ে দিই, কারণ এটা নাকি ওর ভাইয়ের ফেভারিট জ্যাকেট। ফিহা বিশ্বাস করেছে বলে মনে হয়নি। সে ইরাকে থ্রেট দিয়ে বলে, যদি এটা মিথ্যা হয় রে ইরা, আমি কিন্তু তোকে ছাড়বো না। আমি জানি তুই আমাকে জ্যাকেটটা দিতে চাসনি। যদি আমি একবার শুনি তুই মিথ্যা বলছিস, তাহলে তোকে দেখে নেব। ভাগ্যক্রমে তখন বেঁচে গেছে, কারণ জ্যাকেটটা ওর ব্যাগেই ছিল। আজ দিতে চেয়েছিল আরুর কাছে, কিন্তু ও আসেনি, তাই আর দেওয়া হয়নি। ওর চিন্তার মাঝে রুম থেকে ফোনের টিং টিং আওয়াজ ভেসে এলো। ফাতেমা হক বললেন, এটা কার ফোনের আওয়াজ? তোরটা নাকি ইরা? ইরা হাত ধুতে ধুতে বলল, মনে হয় মামিমা, আমি গিয়ে দেখে আসছি। ইরা রুমে এসে ফোন হাতে নিয়ে অবাক হয়ে গেল। আরু ফোন করেছে, তাও এত সকালে। ওর যেন বিশ্বাসই হচ্ছে না যে মেয়েকে সকাল ৮টার সময় ট্রেনে তুলতে হয়। মাঝে মাঝে ইরা ফোন দিয়ে দিয়ে জাগায়। সে আজ এত সকালে উঠে গেল, ব্যাপারটা কি? ইরা এসব ভাবতে ভাবতে ফোন তুলে নিল। ওপাশ থেকে কিছু বলার আগে ইরা টেনে টেনে বলল, আসসালামু আলাইকুম। তা ম্যাডাম আজ হঠাৎ এত সকালে উঠলো কিভাবে? ওপাশ থেকে গমগমে আওয়াজ আসলো। জি ম্যাডাম, আপনার জন্যই এত সকালে ওঠা আমার। ইরা অবাক হওয়ার ভান করে বলল, তাই? তা আমি ম্যাডামের এত বড় উপকারটা কিভাবে করলাম? আরো খুশিতে গদগদ হয়ে বলল, আম্মু সকালে নামাজ পড়ে রুমে এসেছিল। এসে বলল আমি যেন তোদের আজকে দাওয়াত করে আনি। এতদিন হয়ে গেল বন্ধুদের বাসায় আনলাম না, আজ যেন নিয়ে আসি। সকালে এই কথা শুনে আর কি ঘুম হয়, তাই ফটাফট উঠেই তোকে ফোন লাগালাম। ইরা একটু চিন্তিত হয়ে বলল, আজকেই যেতে হবে? তার মানে আজ তো ভার্সিটি অফ। বাসা থেকে বের হতে চাইলে যদি কিছু বলে? আরে আজ অফ ডে দেখি তো আসতে বলছি। আর তোর মামা আবার কি বলবে? তুই তো বলিস তোর মামা তোর সব আবদার রাখে। আর তুই কি অন্য কোথাও যাচ্ছিস নাকি? আমাদের বাসায় তো আসবি। তবুও যদি না মানে আমার সাথে কথা বলিয়ে দিস। হ্যাঁ, তা ঠিক বলেছিস, বলে মানা করবে না। আচ্ছা ঠিক আছে, যাব। আয়মান, আলো, রাদিল ওদের বলেছিস? না, প্রথমেই তোকে কল করলাম, এখন ওদের জানিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে জানা। হুম। আর তুই কিন্তু 10টার দিকেই চলে আসবি। 10টার দিকে যেতে পারবো না রে, দুপুরের পরে যাই প্লিজ। কিসের দুপুরের পর আবার? 10টায় না পারিস 12টার দিকে চলে আসবি। আর শোন, আজ সারাদিনের জন্য কিন্তু বলে আসবি। এখান থেকে আবার একটু শাহবাগের দিকে যেতে পারি। আচ্ছা দেখছি। দেখছি না, তাড়াতাড়ি চলে আসবি তাই জানি। এখন রাখি, বাই। আচ্ছা ভাই। আরুর সাথে কথা বলে আবারও চলে গেল কিচেনে। ফাতেমা জিজ্ঞাসা করলেন, কে ফোন দিয়েছে ইরা? আরো ফোন দিয়েছিল। ও বললো আন্টিরা কি আজ আমাদের নিমন্ত্রণ করেছেন তাদের বাসায় যাওয়ার জন্য। হ্যাঁ তো যা, সমস্যা কি? সমস্যা নেই, মামাকে একবার বলে অনুমতিটা নিয়ে নিই। তোর মামা এমনিতেই যেতে দেবে, তাও বলিস তুই? সকাল 10টা 30 মিনিট। নীলক্ষেত যাওয়ার রাস্তা দিয়ে দুজন কপত কপতি একে অপরের হাত ধরে হেঁটে চলেছে। মেয়েটার পরনে নীল রঙা শাড়ি, ছেলেটা পরে আছে একই রঙের একটা টি শার্ট। মেয়েটি হাঁটতে হাঁটতে বলে উঠল, আজকে আমার আবদারটা পূরণ করলে কি হতো তোর, রাদিল? রাদিল ভ্রু কুঞ্চিত করে বলল। কোন আবদারের কথা বলছিস? আলো একটু রাগ দেখি বলল, আমি যে তোকে বললাম নীল রঙের একটা পাঞ্জাবি পরে আসতে, তুই টি শার্ট পরে আসলি কেন? রাদিল একটু হেসে বলল। আলো মেকি রাগ দেখিয়ে বলল, পাঞ্জাবি পরিনি বলে কি আমার আলো রানী রাগ করেছে নাকি? আলো মুখে হাত দিয়ে হেসে বলল, তা হব না কেন? তোর সাথে একটা শখও পূরণ করতে পারি না, একটা কথা কি রাখিস আমার? তুই তো জানিসই আমার পাঞ্জাবিতে অ্যালার্জি আছে, মানে ভালো লাগে না আমার ওসব পরতে। আর তাছাড়া সকাল সকাল বাসায় বাবার কাছে 14টা বাহানা দিয়ে এসেছি শুধু আমার আলো রানীটাকে দেখবো বলে। আমার কি শখ হয় না তোকে পাঞ্জাবিতে দেখার? মেয়েদের এমন শখ থাকা উচিত নয়, এমন শখ ছেলেদের থাকা উচিত। ছেলেরা তার শখের নারীকে দেখবে শাড়িতে। এই যে আমি আমার রানীটাকে শাড়িতে দেখছি, কত স্নিগ্ধ লাগছে তাকে। মনে হচ্ছে সূর্যলোক থেকে এই আলোটা নেমে এসেছে আমাকে ঝলসে দিতে, আর আমি এই আলোতে 1000বার ঝলসে যেতে রাজি আছি। পাঞ্জাবি পরে আসলে কি এত সুন্দর ভালো আমার আলোটাকে উপলব্ধি করতে পারতাম? আলো মুখে হাত দিয়ে হেসে বলল, হয়েছে, থাম। আর গলাতে হবে না আমাকে, আমি গলে গেছি। তুই জীবনে কয়টা প্রেম করেছিস রে?
এত ভালোভাবে মেয়েদের ফাঁসাতে জানিস কিভাবে? তোর কথার জালে সব মেয়েরা ফাঁসতে বাধ্য। রাদিল কিছু মনে করার ভাব নিয়ে বলল। উম, প্রেম আমি মোটামুটি 8টার মতন করেছি। অমনি আলোর মুখ কালো হয়ে গেল, চোখে মুখে অবিশ্বাস নিয়ে বলল। সত্যি? আমি তোর জীবনের প্রথম প্রেম না? তাহলে তুই যে বললি আমি প্রথম, আমি শেষ, ওগুলো কি ছিল? তুই তুই আমার। ওকে আর কিছু বলতে না দিয়ে রাদিল তাড়াহুড়ো করে বলল। আরে আমি তো এমনি বললাম, মজা করছি জান। সত্যি বলছি জান, তুই আমার প্রথম এবং শেষ ভালোবাসা। এই বুকে আলো রানী ছাড়া আর কারো নাম নেই। এটা পুরোটা ব্লকড হয়ে আছে তোর নামে। এই জায়গা কেউ নিতে পারবে না আমার জান। না, তুই মিথ্যা বলছিস। তুই মজা করে বলিসনি ওই কথা। সত্যি তোর রিলেশন ছিল অন্য কোথাও। রাদিল মাথায় হাত দিয়ে বলল। কি জ্বালা, মেয়ে মানুষের সাথে মজাও করা যায় না। সত্যি বলছি জান, তুই ছাড়া আমার জীবনে আর কেউই ছিল না, নেই আর থাকবেও না কখনো। প্রমিস। এবার একটু হাস প্লিজ। আমার আলো রানীকে হাসি ছাড়া একদম ভালো লাগে না। আলো ফিক করে একটু হেসে দিল। দুজনার কথার মাঝে ফোন বেজে উঠল রাদিলের। সে বিরক্তি নিয়ে ফোন বের করে দেখে আয়মান কল দিয়েছে। বিরক্তির সাথে কপাল কুঁচকে ফোন তুলেই বলল। শালা কাবাবে হাড্ডি, ওই শালা, তোর জন্য কি একটু শান্তিতে ঘুরতে পারুম না? ওপার থেকে আয়মান ধমকে উঠে বলল। ওই শালা, আমি কি জানি তুই আলোরে নিয়ে লুতুপুতু করতে গেছোস? এই যে তো মজায় আসো বান্ধবীটারে গার্লফ্রেন্ড বানায়। আমি যে বললাম তোরে মামা একটা গার্লফ্রেন্ড ধরায় দে, দিছোস তুই? শালা কতগুলো মায়া দেখাইছি তোরে, তোর তো একটাও পছন্দ হয় না। পছন্দ শুধু একজনই, তাও আবার মুখ ফুটে বলতে পারিস না শালা কাপুরুষ। সময় হলে একাই বলবো, তোকে বলতে হবে না। এখন আসল কথায় আসি। বেশিক্ষণ তোদের কাবাবে হাড্ডি হয়ে থাকার শখ নেই। তুই এখন কই আছোস সেটা বল। আলোকে নিয়ে একটু নীলক্ষেতের দিকে যাচ্ছি, ও কিছু বই কিনবে। আচ্ছা ঠিক আছে, 12টার আগে চলে আসিস। আর ওদের বাসায় তো একসাথে যেতে হবে। ইরা বলল 12টায় সবাইকে একসাথে হতে, তারপর সবাই মিলে যাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, 12টার আগেই চলে যাব, এখন রাখ। আয়মান আচ্ছা বলে ফোন কেটে দিল। এদিকে দুই প্রেমিক প্রেমিকা আবার একে অপরের হাত ধরে হাঁটা ধরল নিজেদের গন্তব্যের দিকে। টুং টুং। বাইরে থেকে কলিং বেলের আওয়াজ পেয়ে মানজিয়া বেগম কাজের মেয়ে লুৎফাকে বললেন। তুই এদিকটা দেখ, আমি দেখে আসি কে এসেছে। হয়তো আরুর ফ্রেন্ডরা চলে এসেছে, তাড়াতাড়ি হাত চালা। এই বলে তিনি দরজা খুলতে গেলেন। দরজা খুলে দিতে ওপাশ থেকে সবাই এক এক করে সালাম দিলেন। মানজিয়া বেগম সালামের উত্তর নিয়ে বিনয়ের সাথে বললেন। এসো ভেতরে এসো সবাই। কেমন আছো তোমরা? ইরা বলল। জি আলহামদুলিল্লাহ ভালো আন্টি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। যাও তোমরা ওখানে গিয়ে বসো, আমি রান্নার বাকি কাজটুকু করেই আসছি, তারপর না হয় তোমাদের সাথে গল্প করব। রাদিল বলল। আরহাম ভাই কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ এখন সুস্থই আছে। তোমরা ওই ছেলেগুলোর ব্যাপারে জানো? ওরা কেমন আছে এখন? আয়মান বলল। ওরা এখন হসপিটালে আছে আন্টি, ঠিক হতে হয়তো মাস কয়েক সময় লাগবে। এই কথা শুনে ওনার হয়তো মনটা একটু খারাপই হলো। আলো জিজ্ঞাসা করলো। ওর কোথায় আন্টি? মানজিয়া বেগম হেসে বললেন। তোমাদের বান্ধবী হয়তো এখন রেডি হচ্ছে। যাও তোমাদের বান্ধবীকে তোমরাই গিয়ে বরং ডেকে আনো, উপরেই আছে ও। আলো জবাব দিল আচ্ছা। মানজিয়া চলে গেলেন কিচেনে। দুজনে উপরে যাওয়ার জন্য উঠতে আলো হাত টেনে বসিয়ে দিল। রাদিল বলল। তুই থাক আমার কাছে, ইরা যাক। ইরা তুই যা দোস্ত, ওকে একটু আমার কাছে দিয়ে যা। আঙ্কেল আন্টি আসলে তো আর বেশি কথা বলতে পারবো না। আলো নাকচ করে বলল। না, আমি এখন থাকবো না তোর কাছে। তুই ছাড় তো আমাকে, আমি ওর কাছে যাব। ছাড়। সারাদিন একসাথে থাকিস তাও মন ভরে না? আচ্ছা আজকের দিনই শুধু তোর কাছে দিয়ে গেলাম বান্ধবীকে, কাল থেকে আর পাবি না। রাদিল সবগুলো দাঁত বের করে বলল। তুই না দিলে আমি কেড়ে নেব আমার জানকে। ইরা যেতে নিলে আয়মান বলল। হিরো, আমাকেও নিয়ে যা তোর সাথে। ওদের হিরো হিরোইনের সিনেমা দেখবো না এখন। তুই এইখানেই থাক, ওদের সিনেমা দেখে এনজয় কর, আমি নিয়ে আসছি ওকে। আলো ঠোঁট ফুলিয়ে বলল। হিরু, তুইও মজা নিলি? ইরা দুই ঠোঁট উঁচু করে চুমু দিয়ে দেখিয়ে সাইড ব্যাগটা কাঁধে চাপিয়ে চলে গেল আরুর কাছে।
এদিকে আইমান এক দৃষ্টিতে ইরা চলে যাওয়া দেখছে। আরুদের বাড়িতে ওপরতলায় 3টি রুম, বড় বড়, মাঝে ড্রয়িং রুমও আছে। ইরা উপরে এসে কনফিউজড হয়ে গেল, কারণ প্রথমে দুই পাশে 2টা রুম, এখানে আরুর রুম কোনটা বুঝতে পারছে না। তৎক্ষণাৎ কুবুদ্ধি খাটিয়ে 10-20 গুণা শুরু করলো। গুণে 100তে এসে ঠেকলো বাদিকের রুম। সে ইতস্ততা নিয়ে গেল বাপাসের কক্ষের দিকে। সেখানে এসে দাঁড়িয়ে আরু বলে একবার ডেকে দরজায় টোকা দিতেই দরজাটা কিঞ্চিত ফাঁকা হয়ে গেল। ইরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলো। রুমে কেউ নেই, তবে রুমটা সুন্দর গোছানো। ওয়াশরুম থেকে ঝমঝম পানির আওয়াজ আসছে। ইরা এখনো নিশ্চিত না এটা কার রুম। বেড সাইড টেবিলের উপরে দেখলো আরুর ভাইয়ের একটা ছবি রাখা। ছবিটা দেখে নিশ্চিত হলো এটা আরুরই রুম। বিশাল বড় কক্ষে সাজসজ্জার কোনো কমতি নেই। বড় একটা বেড, আলমিরা, বুকশেলফ, আরো অনেক জিনিসই আছে। সামনে আবার কাউচ রাখা। কাউচের সামনে কাচের টি টেবিলের উপরে ল্যাপটপ আর আইপ্যাড রাখা। ইরার একটু খটকা লাগলো এসব দেখে। তারপর আবার ভাবলো থাকতেই পারে এসব আরু হয়তো চালায়। কিন্তু বুকশেলফ দেখে অবাক লাগছে। যে মেয়ে পড়তে চায় না সেই মেয়ে আবার বুকশেলফ ভর্তি বই রাখা। আরুর মনে হয় ভালোই উন্নতি হচ্ছে। ইরা আর বেশি কিছু না ভেবে ডাকলো আরুকে। কিরে আরু, আর কতক্ষণ লাগবে তোর? আমাকে তো 10টায় আসতে বলেছিলে, আসলাম তাও 12টায়, কিন্তু তুই এখনো রেডি হসনি। বলে না, যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নাই। তাড়াতাড়ি বের হতো। এই দিক থেকে ইরা বলেই যাচ্ছে, কিন্তু ওদিকের কোনো খবর নেই, শুধু পানির আওয়াজ আসছে। ইরা জবাব না পেয়ে মুখে সূচক শব্দ করে শুয়ে পড়লো বেডে। পা দুটো নিচে ঝুলিয়ে রেখে বিছানায় শরীর এলিয়ে দিল। চোখ বুজে আবারও জিজ্ঞাসা করলো আরুকে। কিরে, কথা বলছিস না কেন জানো? তুই কি রাগ করছিস নাকি আবার? নাকি কথা শোনা যায় না? দেখ দোস্ত, এখন কিন্তু আবারই রাগ হচ্ছে। বের হতো। এত কি করিস? জামাই নিয়ে বসে আছিস নাকি আজও? ওপাশ থেকে উত্তর না পেয়ে এভাবে শুয়ে রইল চোখ বুজে। এবার বের হোক, তারপর দেখাবো মজা। ওর সাথে একটা কথাও বলো না, এরাও রাগ করতে পারে। আরুকে নিয়ে এমন ভাবনার মাঝে কেউ ওর বাহু ধরে টেনে এক ঝটকায় উঠে নিচে দাঁড় করালো। ইরা নাক গিয়ে ঠেকলো কোনো ভারী বস্তুর সাথে। আচমকা এমন ঘটনায় ইরা হতভম্ব হয়ে গেল। কিছুই বুঝে উঠতে পারছে না যে ওর সাথে কি হলো। এক হাত দিয়ে নাক চেপে ধরে আছে। নাকে ব্যথা লাগায় চোখ দিয়ে অটোমেটিক্যালি পানি চলে আসছিল। কয়েক সেকেন্ড মূর্তির মতো দাঁড়িয়ে থেকে নিজেকে ধাতস্থ করলো। স্তম্ভিত ফিরে পেয়েই ঝট করে সামনে তাকালো। সামনে তাকাতে ভয় পেয়ে যায়, ভয়ে কিছুটা আটকে ওঠে। এমন সময় এমন কিছু আশা করতে পারিনি, তাই একটু ভড়কে যায়। সামনে আরহাম দাঁড়িয়ে আছে অর্ধনগ্ন শরীরে। ইরার বাহুতে চাপ দিয়ে ধরে আছে, রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। ইরা কিছু বলার আগে আরহাম বলল, Who are you? How dare you come to my room? Who gave you the permission? ইরার হাতে চাপ দিয়ে ধরে রাখায় মনে হচ্ছে বাহুর মাংস বেরিয়ে আসবে। প্রচন্ড ব্যথা লাগছে হাতে। তার উপর আবার অপমান করছে রুমে আসায়। ও কি চোর নাকি যেভাবে কথা বলছে? ভুল তো মানুষের হতেই পারে, ইরাও কম যায় না। কণ্ঠে কিছুটা ঝাঁজ নিয়ে বলল, ছাড়ুন আগে, এভাবে হাত কেন ধরেছেন? হ্যাঁ, হু গেভ ইউ দ্য পারমিশন টু হোল্ড মাই হ্যান্ড? ছাড়ুন, ব্যথা লাগছে আমার। ইরার কথায় আরহাম ধাক্কা মারার মতো করে হাতটা ছেড়ে দাঁড়ালো। আকস্মিক ধাক্কা ইরা একটু দূরে ছিটকে গেল। বেডসাইডের টেবিলটাকে ধরে পড়ে যাওয়া থেকে নিজেকে বাঁচালো। রাগে অপমানে কান্না চলে আসছে। ও সোজা হয়ে দাঁড়িয়ে ডান হাত দিয়ে বাঁ হাতের ব্যথার জায়গায় চেপে ধরে আছে। দাঁতে দাঁত খিচে ব্যথাটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আরহামের দিকে ঘুরে তাকাতেই দেখে সে কোমরে হাত দিয়ে ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সদ্য স্নান করে আসা দেহখানা চকচক করছে। লম্বা দাঁড়িয়ে থাকা চুলগুলো আজ কপাল জুড়ে বিচরণ করছে। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। পরনে শুধু একটা প্যান্ট পরা এবং গলায় একটা তোয়ালে ঝোলানো। আরহামকে শুধু প্যান্ট পরা অবস্থায় দেখে ইরারই এখন লজ্জা লাগছে, নিজের উপরই রাগ হচ্ছে। কেন সে না বুঝে অন্যের রুমে চলে আসলো? তবুও সে দমে যাওয়ার পাত্রী নয়। লজ্জার উপর ঢাকনা লাগিয়ে চোয়াল শক্ত করে তর্জনী আঙ্গুল উঁচিয়ে কিছু বলতে গেল। আপনি আমার ইরার আর কিছু বলার আগে আরহাম তর্জনী উঁচু করে বলল, Don't shout. Just get lost. ইরার এখন সত্যি কান্না করতে ইচ্ছে হচ্ছে। জীবনে কখনো কেউ এভাবে অপমান করেনি। বাবা বেঁচে থাকতে কেউ তার মেয়ের গায়ে একটা ফুলের টোকাও দিতে পারেনি। বাবা চলে যাওয়ার পর মামাও তাকে কোনোদিনও কোনো কিছু ফেস করতে দেয়নি, সবসময় আদরে রেখেছে। ভাইয়াও কোনোদিন তাকে বকেনি। শুধু ফিহা আপুর কথা আলাদা। আর এখানে এসে একটা ছেলের কাছে এভাবে অপমানিত হতে হচ্ছে। লজ্জায় মাথা কাটা যাচ্ছে। তবু ইরা থেমে থাকেনি। আবারও বলল, আপনি কোন কারণে আমাকে এভাবে অপমান করছেন? আমার দ্বারা না হয় একটা ভুল হয়ে গেছে। আমি না বুঝে এটাকে আরো রুম ভেবে আপনার রুমে চলে এসেছি। না হয় মানুষ মানেই তো ভুল। না হয় চলেই এসেছি রুমে, তো কি হয়েছে? আমি কি কোনো চোর যে এইভাবে অপমান করছেন? আপনি নিজেকে কি মনে করেন? আপনি বড় বিজনেসম্যান হয়ে গেছেন বলে দুনিয়া কিনে নিয়েছেন? যাকে যেভাবে পারবেন অপমান করবেন, এটা কোনো রাইট নেই আপনার। গলায় ঝোলানো তোয়ালে দিয়ে এক হাতে মাথা মুছছে আরহাম, যেন ইরার কথায় তার কিছু যায় আসে না। ওইভাবে ঘাড় কাত করে কিছু ভাবার ভান করে পড়ল, মিস ইরাবতী, রাইট? ছোটুস বেস্ট ফ্রেন্ড। তুমি জানো তুমি এখন এখানে কি করে টিকে আছো? তুমি এখন এখানে দাঁড়িয়ে থাকতে পারছো বিকজ মাই ছোটু লাভস ইউ অ্যান্ড আই লাভ মাই ছোটু। এখন আর একটা কথা শুনতে চাই না তোমার। নাও গেট আউট ফ্রম হিয়ার।
ইরা শক্ত কণ্ঠে বলল, আমিও আপনাকে কিছু বলছি না, কারণ আপনি আমার আরুর ভাই অ্যান্ড শি লাভস হার ব্রাদার। তাছাড়া আমি বিনা কারণে চুপচাপ অপমান সহ্য করার মতো মেয়ে নই। আমি বলেছিলাম আমার ভুল হয়ে গেছে, ভুল করে এসে গেছি, তবুও আপনি আপনার মতো করে অপমান করেই গেছেন। এরপর থেকে আরহাম বিরক্ত হয়ে বলল। ও জাস্ট শাট আপ, গেট আউট। আপনার কি মনে হচ্ছে না যে আপনি একটু বেশি অসভ্য? আরহাম কিছু না বলে বাঁকা একটা রহস্যময়ী হাসি দিয়ে বলল। আউট। ইরা আর কিছু বলতে পারল না। বিছানার উপর থাকা ওর ব্যাগটা হাতে নিয়ে চলে যেতে নিল। সহসা দরজার সামনে এসে আবারও থেমে গেল। ইরাকে থেমে যেতে দেখে আরহাম ওর দিকে তীক্ষ্ণ নজরে তাকালো। ফর্সা মুখ অপমানে লাল হয়ে আছে, তেজ যেন উল্কার মতো উতলে উঠছে। ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে এক ভ্রু উঁচু করে বুঝালো, আবার কি? ইরা চোখ মুখ গম্ভীর করে ব্যাগের চেন খুলে আরহাম এসে জ্যাকেটটা বের করলো। ইরার ব্যাগে আরহামের জ্যাকেটটা দেখে ভ্রু কুচকে গেল ওর। পরপরে বিদ্রুপ স্বরূপ একটা হাসি দিয়ে কটাক্ষ করে বলল, তার মানে এখানে চুরি করার জন্য আসা হয়েছিল? এসব কাজ করে পারো তাহলে? চোরের অপবাদ পেয়ে মুহূর্তে ইরা চেতে উঠল, কটমটিয়ে বলল, যেমন আপনার মন তেমনই আপনার মস্তিষ্ক, দুটোতেই গোবর ভরা। এই জ্ঞান নিয়ে বিজনেস করেন আপনি? আপনার তো পাবনা মেন্টাল হসপিটালে থাকা উচিত। মানসিকভাবে অসুস্থ আপনি। ইরার করা অপমানে আরহামের চোখ মুহূর্তে জ্বলে উঠল। রাগে হিতাহিত জ্ঞান হারে ইরার গাল চেপে ধরল। আকস্মিক আক্রমণে ইরা ভড়কে যায়, ব্যথায় কুকিয়ে উঠে কিছু বলতেও পারছে না। আরহাম নিজের চোয়াল শক্ত করে বলল, ছি। Keep your voice low. Don't you dare to speak this voice with me. Got it? এই বলে ইরার গাল ছেড়ে দিল। ইরা শুনেছে আরহামের প্রচুর রাগ, এখন দেখেও নিল, কিন্তু ভয় পায় না। আরহামের দিকে কটমটিয়ে তাকিয়ে বলল, এই ভয়েসে কেন? আপনার সাথে আমার কোনো ভয়েসেই কথা বলার শখ নেই। এটা আপনার জ্যাকেট, যেটা ওই দিন আপনাকে হসপিটালে নেওয়ার সময় আমাকে পড়তে হয়েছিল। আবার ভাববেন না যেন যে চুরি করে পড়েছি। আল্লাহ আমাকে যা দিয়েছে এতেই চলে আমার। কারো জিনিস চুরি করার মতো জঘন্য শিক্ষা আমি পাইনি। যার জিনিস তাকে শুধু ফেরত দিতে এসেছিলাম। জ্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলল, নিন, এটা নিয়ে আমায় উদ্ধার করুন। ইরার কথায় আরহাম যেন খুব মজা পেল। নাকের ডগায় হাত দিয়ে ফিক করে হেসে দিল। ইরা কিছুই বুঝলো না, এখানে হাসার কি আছে। আরহাম নিজের হাসিটা কমিয়ে এনে বলল, লাইক সিরিয়াসলি? এটা আমার জ্যাকেট, তুমি পরেছ, এখন আবার আমাকে ফেরত দিচ্ছ যে আমি এটা আবার পড়ি? তুমি যে কারণেই পড়ো না কেন, এটা এখন কারো ইউজ করার জিনিস হয়ে গেছে। আর আরহাম শেখ কখনো কারো ইউজ করার জিনিস পরে না, আর নিজের জিনিসও কাউকে পড়তেও দেয় না। সো তুমি এখন এটা নিয়ে চলে যেতে পারো। নাও গো। সেটা জেনে আমার কোনো লাভ নেই যে আপনি পড়বেন কি পড়বেন না। আপনি এটা নিয়ে যা ইচ্ছে করুন, আই ডোন্ট কেয়ার। নিন নিন, তাড়াতাড়ি ধরুন। আরহাম জ্যাকেটটা ছো মেরে নিয়ে জোরে একটা আছাড় দিল। সেটা কিছুটা দূরে ফ্লোরে গিয়ে পড়ল। আরহাম রাগে ফুঁসতে ফুঁসতে বলল, নাও গেট লস্ট, নাহলে তোমাকে আমি কি করবো আমি নিজেও জানি না। ইরা এতক্ষণ ধরে শুধু অপমানই সহ্য করে যাচ্ছে, এখন আর থাকতে পারছে না। নিজের আত্মসম্মানে লাগছে প্রচুর, তাই দ্রুত পা ফেলে চলে গেল রুম থেকে। অপমানের কথা ভেবে চোখ দিয়ে জলে চলে আসছে যেন। ইরা কোনো কিছু না ভেবে নিচে চলে যেতে নিল। প্রথম সারিতে পা রাখতে পেছন থেকে কেউ ডেকে ওঠে, কি রে রু, তুই কোথায় যাচ্ছিস? ওপরে আসলি আমাকে না নিয়ে আবার নিচে যাচ্ছিস কেন? ইরা আরুর কণ্ঠ পেয়ে ঘাবড়ে গেল। বারবার পলক ঝাপটে চোখে আসা অশ্রুটুকু লুকানোর আপ্রাণ চেষ্টা করলো। নিজের অস্বস্তিতাকে ঢেকে নিয়ে মুখে এক টুকরো হাসি ফুটিয়ে আরুর দিকে ঘুরল। মুখে হাসি বজায় রেখে শুধালো, তোর কাছে আসছিলাম, কিন্তু রুম কোনটা বুঝতে না পেরে চলে যাচ্ছিলাম নিচে, আর তুই চলে এলি। ইরা আলগোছে ঢেকে নিল একটু আগের ঘটনাগুলো। আরহাম আরুর প্রাণপ্রিয় ভাই, আবার ইরাও ওর বেস্ট ফ্রেন্ড। এখনকার কথাগুলো শুনলেও কষ্ট পাবে, আর এমন অপমানজনক কথা ও আর জীবনেও মনে করতে চায় না। তাই ও কথা ঘুরিয়ে নিল। ইরার কথায় আরু হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তো চলেই এসেছি, চল এখন নিচে যাই, ওরাও হয়তো অপেক্ষা করছে। দুজনে কথা বলতে বলতে নিচে চলে গেল। নিচে খাবার টেবিলে সবাই খাবারের জন্য বসে গেছে। মানজিয়া বেগম কিচেন থেকে খাবার আনছেন, সাথে লুৎফাও আছে। আরাফাত শেখ আজকের মিটিং পোস্টপোন করে চলে এসেছেন আরুর বন্ধুদের সাথে সময় কাটাবেন বলে। তিনি বসে পড়েছেন তার বরাদ্দকৃত চেয়ারে। টেবিলের প্রথমের বড় চেয়ারটা তার বাঁ পাশের প্রথমে বসেছে আরু, তারপর ইরা, আইমান, আর ডান পাশের সারিতে প্রথমে বসেছে আলো, এরপর রাদিল। মানজিয়া বেগম সবাইকে খাবার সার্ভ করছে। এর মধ্যে আরাফাত সাহেব বললেন, আরহাম কোথায় মানজিয়া? ওকে ডেকে পাঠাও, একসাথে খাবার খাই। আরহামের কথা বলতে ইরার মুখে অমাবস্যা নেমে এলো, মুখ গম্ভীর হয়ে আছে। এই ছেলের কথা মনে পড়লে রাগ হচ্ছে। এতক্ষণ ভালোই ছিল, ওরা নিচে এসে অনেক গল্পগুজব করেছে। আরহাম এখনো আসেনি বিধায় একটু ভালো লাগছিল ওর। এটা আরুদের বাড়ি বলে এখনো এখানে রয়েছে ও, না হলে এত অপমানের পর এখানে থাকার কোনো মানেই হয় না। স্বামীর কথায় মানজিয়া বেগম আরহামকে ডাকতে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হচ্ছিলেন। তখনই আরহামকে উপর থেকে নিচে নামতে দেখা যায় ফর্মাল গেট আপে, হোয়াইট শার্ট ইন করে পড়ে, সামনের দুটো বোতাম খোলা।
হাতা কোনই পর্যন্ত গোটানো, বাহাতে কালো কার্ড ঝোলানো, চুলগুলো জেল দিয়ে সেট করে রেখেছে। চুলগুলো উপরে থাকায় কপালের কোনায় ওয়ান টাইম ব্যান্ডেজ দেখা যাচ্ছে, তখন কপাল চুল দিয়ে ঢাকা, এটা দেখা যায়নি। আরহাম নিচে নামতে নামতে ইরার দিকে একবার তাকালো, অমনি চোখাচোখি হয়ে গেল দুজনার, কারণ ইরা আগে থেকে তীক্ষ্ণ নয়নে তাকিয়েছিল ওর দিকে। হঠাৎ আরহাম তাকানোতে কিছুটা অপ্রস্তুত হয়ে যায় ইরা, সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে আনে। আরহাম মায়ের কাছে এসে বলল, আমি একটু অফিস যাচ্ছি মা, কাজ আছে, ফিরতে রাত হবে। মানজিয়া বেগম তৎক্ষণাৎ বলে উঠলেন, ঠিকই আরহাম, দুপুরে নাস্তাটা করে যা, না খেয়ে কেন যাবি? অফিসে খেয়ে নেব মা। আরাফাত শেখ নাকচ করে বললেন, কেন অফিস করতে হবে না কেন? বাসায় সবাই আছে, খেতে বসেছে, একসাথে খেয়ে তারপরে যাও। আর আমার মতো এত জরুরি কোনো কাজও নেই যাতে একটু লেট হলে সমস্যা হবে। পাশ থেকে রাদিলও বলে উঠল, হ্যাঁ ভাই, খেয়েই যান, আমাদের সাথে একসাথেই খান। আরও তাল মিলিয়ে বলল, ভাইয়া বসো না প্লিজ, ওরা আজকে আসলো, সবাই একসাথে খাবো ভাবলাম। এসো বসো প্লিজ, আমার জন্য। আরহাম ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলল। ঠিক আছে, বসছি। সে গিয়ে বসলো রাদিলের পাশের চেয়ারটায়। এই পাশে এখন আলো, রাদিল আর আরহাম, এবং বিপরীত দিকে মুখোমুখি হয়ে আছে আরু, ইরা, আয়মান। এদিকে ইরা চোখ মুখ আধার করে বসে আছে, কোনো কথাই বলছে না, চুপচাপ নিজের মতো করে খাচ্ছে। মানজিয়া বেগম ছেলেকে খাবার বেড়ে দিয়ে নিজেও বসে পড়লেন খাওয়ার জন্যে। সবাই যার যার মতো এটা ওটা নিয়ে খাচ্ছে, কিন্তু ইরা নিশ্চুপ। ওর এই খাবার এখন গলা দিয়ে নামছেও না। এদিকে আইমান বারবার ওকে এটা ওটা দিচ্ছে, খাওয়ার ফাঁকে ফাঁকে বারবার ওর দিকে আর চোখে তাকাচ্ছে। আর এই দৃশ্য আরহাম খুব তীক্ষ্ণ নজরে দেখছে। আরহামও খাওয়ার ফাঁকে ফাঁকে বারবার ইরার দিকে তাকাচ্ছে, জানে না কেন এত তাকাচ্ছে, কিন্তু কেন জানি চোখটা বারবার একাই ওর দিকে ঘুরে যাচ্ছে। ইরার চেহারা মলিন হয়ে রয়েছে, যেন কেউ ওর সাথে জুলুম করে, জোর জবস্তি করে খাওয়াচ্ছে। হয়তো অপমানের তাড়নায় খাওয়াটা গলা দিয়ে নামছে না। আরহাম সবকিছু খেয়াল করছে, আয়মানের অতিরিক্ত কেয়ারটাও খেয়াল পড়ছে তার। আরহাম এখনো ইরার দিকেই তাকিয়ে। আচানক ইরা আরহামের দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল দুজনার, কিন্তু আরহামের যেন কিছু এলো গেল না, সে সেভাবেই আছে। কিন্তু ইরা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল, সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল, বাহাত টেবিলের নিচে নিজের জামার উপর রেখে জামাটা খামচে ধরলো। এখনো ওর দিকে তাকিয়ে আছে, মানে কি আরো অপমান করতে চায় নাকি এই লোক? রাগে ক্ষোভে আবারও কান্না পেয়ে যাচ্ছে, তবুও কিছু বলল না, চুপচাপ গিলতে থাকলো। এমত অবস্থায় হঠাৎ করে আলোর কাশি উঠে গেল। রাদিল তাড়াতাড়ি পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, কি হয়েছে জান, নে পাখি খা। হয়ে গেল ব্লান্ডার। সবাই বড় বড় চোখ করে তাকিয়ে আছে ওর দিকে। রাদিল সবাইকে দেখে ঘাবড়ে গেল। আরাফাত সাহেব থেকে শুরু করে সবাই ওর দিকে তাকিয়ে আছে, শুধু আরহাম বাদে। সে এখন নিজের মতো করে খাচ্ছে। রাদিল একটা শুষ্ক ঢোক গিলে আমতা আমতা করে বলল, জানিসই তো, তাড়াতাড়ি খেতে গেলে গলায় লাগে, আস্তে খাবি না? আরাফাত সাহেব বললেন, তুমি ঠিক আছো মা? আর একটু পানি খাবে? না না আঙ্কেল, ঠিক আছে, আমি, আপনারা খান। আলোর কথায় সবাই আবারও খাওয়ায় মনোযোগ দিল, কিন্তু আলো কটমটিয়ে তাকিয়ে আছে রাদিলের দিকেও, চুপচাপ মাথা নিচু করে খেয়ে যাচ্ছে। বাকিরা ওর দিকে একইভাবে তাকিয়ে আছে। বেচারা ভয়ে মাথা উঁচুই করতে পারছে না, ভালো করে বুঝে গেছে বাইরে গেলে এগুলোটা ওকে ছাড়বে না। আইমান যে পাছায় লাথি একটা দিবে এটা শিওর। কতবার বুঝিয়ে এনেছে এখানে যেন কোনো ব্লান্ডার না করে। এখানে এসেও বলেছে তুই আলোর পাশে বসবি না, তাও বসেছে। বেচারা কি করবে? তার আলোটাকে ছাড়া কিছুই ভালো লাগে না। খাওয়া শেষে সবাই বসেছে ড্রয়িং রুমে একটু গল্প করতে। আরাম খাওয়ার পরে চলে গেছে অফিসে। এবার যেন ইরা হাঁপ ছেড়ে বাঁচল, এতক্ষণ দম বন্ধ লাগছিল। এখন বেশ শান্তি মতো কথা বলতে পারবে। আরাফাত সাহেব এবং মানজিয়া বেগম খুবই অসাধারণ দুজন মানুষ, তাদের ব্যবহার খুবই অমায়িক। রাদিল আর আলোর ব্যাপারটা কিছুটা আন্দাজ করতে পেরেছে হয়তো, তবুও খুবই সুন্দর করে তাদের সাথে কথা বলছে। হয়তো তারা ওদের সম্পর্কটাকে খুব সুন্দর একটা নজরে দেখেছেন। তাদের কথায় রাদিলের অপ্রস্তুত ভাবটা এখন আর নেই। সেও সুন্দর মতো কথা বলছে সবার সাথে, শুধু আইমান একটু কম কথা বলছে। সে কথার ফাঁকে ফাঁকে ইরাকে দেখছে। আর তখন যে আরহাম ইরার দিকে কেমন চোখে তাকিয়েছিল সেটাও দেখেছে। ওর কেমন একটা খটকা লাগছে। আরহাম ভাই মেয়েদের দিকে সহজে তাকায়ও না, সে ইরার দিকে কেন এত তাকালো? ওর একটু ভয়ও হচ্ছে। ইরা সুন্দরী মেয়ে, আরহামও সুন্দর। না, আর কিছু ভাবতে পারছে না সে, তার ইচ্ছে করছে না আর কিছু ভাবতে। তাই এসব ভাবাভাবি বাদ দিয়ে সবার কথায় মনোযোগ দিল। আরুদের বাসা থেকে বেরিয়েছে সবাই 3:30টার দিকে। ওইখান থেকে তারা আসছে শাহবাগে। এখানে এসে অনেকক্ষণ ঘোরাঘুরিও করেছে তারা। এখন এসে বসেছে এখানেরই একটা পার্কের কাঠগোলাপ ফুল গাছের নিচে ঘাসের উপরে। কিন্তু রাদিল বেচারা আর ছাড় পেল না। সত্যি সত্যি আইমান তার পাছায় একটা লাথি দিয়েছে ওইখান থেকে বেরোনোর পরে। ইরা আরও দুজনেই দুটো ঘুষি দিয়ে বসিয়েছে পিঠে। আর এদিকে আলো তো কথাই বলছে না বেচারার সাথে। রাদিল এখন না পেরে বলল, কি হয়েছে? মুখ অমন বাংলার পাঁচির মতন করে রাখছিস কেন?
বললাম তো, ভুলও বেরিয়ে গেছে, আর হবে না। কি রে, কথা বলছিস না কেন? আইমান খোঁচা দিয়ে বলল। শালা আমার বান্ধবীর সাথে কথা বলবি না তুই? বউ বানানোর খবর নাই, এক্ষুনি বউয়ের জন্য মরে যায়। যা, সামনে কাজে অফিস আছে, ওখানে গিয়ে বিয়ে করে নিয়ে বাড়ি যা। বাসরও করে ফেল গিয়ে, যা। বউ পাগল শালা। ওর এমন কথায় আরু ইরা ফিক করে হেসে দিল। আলো চোখ রাঙানি দিতে আইমান দাঁতের পাটি বের করে বলল, তোকে বলিনি তো বান্ধবী, আমি তো তোর পাগলা প্রেমিকরে বলছি। তুই রাগ করস কেন জান? রাদিল ওর পাছায় একটা লাথি মেরে বলল, শালা, তোরে না বলেছি ওরে জান ডাকবি না? আরেকবার ওরে জান ডাকলে তোরে যে কি করব আর মান তুই ভাবতেও পারবি না। শালা, যা, একটা গার্লফ্রেন্ড বানিয়ে ওকে জান, সোনা, বাবু, পাখি সব ডাক গিয়ে, তাও ওরে ডাকবি না। আরু আর ইরা দুজনা হেসে নিয়ে সমস্বরে বলল, কেন বাবু, কি চলে নাকি? বলেই দুজন খিলখিল করে হেসে দিল। আলো হেসে দিয়েছে ওদের কথা বলার ভঙ্গিতে। আলোকে হাসতে দেখে রাদিল সামনে গিয়ে বলল, জান, রাগ কমেছে তোর? অমনি আলোর মুখ গোমরা হয়ে গেল। এটা দেখে রাদিল দীর্ঘশ্বাস ফেললো, আবার ভাবলো সমস্যা নাই, আলো ওর উপর বেশিক্ষণ রাগ করে থাকতেই পারবে না। আরু আবারও বলে উঠল, কেন, বাবুর কি চলে নাকি? ইরা বলল, আলু বেবি, মাফ করে দাও তোমার স্বামীকে, বেচারা আর সইছে না। আলো ওদের দিকে কটমটিয়ে তাকিয়ে বলল, কতবার বলবো আমায় আলু ডাকবি না? রাদিলও তাল দিয়ে বলল। আরু ওকে ধমকে বলল, হ্যাঁ ঠিকই তো, ওর তো একটা সুন্দর নাম আছে নাকি? আলো, কত সুন্দর নাম, আলো কেন ডাকবি? আরু ওকে ধমকে বলল, এই আলো, মাফ করে দে তো বেচারাটাকে, ওকে দেখে এখন আমারই কষ্ট লাগছে। ওই তুই চুপ কর, আমার নাম আরু, ইরার নাম ইরু, তাহলে ওর নাম আলো কেন হবে? ওর নাম আলুই হবে। সবাই হো হো করে হেসে দিল। রাদিলও হাসছে, তবে বোঝাতে দিচ্ছে না, এমনি ওর উপর রাগ করে আছে। এখন হাসতে দেখলেও শেষ, কিন্তু ওদের এমন হাসতে দেখে আলো ফিক করে হেসে ফেললো। এভাবেই কেটে গেল বন্ধুত্বের কিছু সুন্দর মুহূর্ত। বন্ধুত্বের এই সুন্দর দিনগুলো হয়তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সেখান থেকে বাসায় আসায় আগে তারা গেছিল শাহবাগের লাইব্রেরিতে। সেখান থেকে ইরা এবং আলো কিছু বই নিয়ে যার যার বাসায় চলে গেছে। ঘড়ির কাঁটায় রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। ঢাকা শহরে এখন সবাই জেগে থাকলেও আরহামদের বাসায় সবাই হয়তো ঘুমাচ্ছে, শুধু আরু বাদে। আরহামের কাছে এক্সট্রা চাবি আছে বাড়ির, সে চাবি দিয়ে দরজা খুলে দরজার নব মোচড় দিতে ক্যাট করে শব্দ হয়। শব্দে সোফায় ঘুমিয়ে থাকা মানজিয়া বেগম একটু নড়ে চড়ে উঠে, কারো পায়ের শব্দে তার ঘুমের রেশ কেটে যায়। চোখ খুলে দেখে আরহাম তার সামনে দাঁড়িয়ে। ছেলেকে দেখে মানজিয়া বেগম শুধালেন, কি রে, কখন এলি? এখন কটা বাজে দেখেছিস? এত রাতে কেউ বাড়ি ফেরে? যা, ফ্রেশ হয়ে আয়, খাবার বেড়ে দিচ্ছি। আরহাম কোনো কথার জবাব না দিয়ে উল্টো প্রশ্ন করলো তাকে, তোমাকে এখানে আমার জন্য বসে থাকতে কে বলেছে? রোজ রোজ তোমাকে কেন বলতে হবে যে অপেক্ষা করো না আমার জন্য? যাও ঘুমাও গিয়ে, আমি খেয়ে এসছি, খাবো না। মায়ের মন তো ছেলের বাড়ি না ফিরলে চিন্তা তো একটু হবেই বল। আর আমার এখানে বসে থেকে অপেক্ষা করতে ভালোই লাগে। তোর বউ আসলে তো আর এখানে আমি অপেক্ষা করতে পারবো না, তখন তো সে অপেক্ষা করবে। তাই এখন না হয় আমিই করি। আমার জন্য কাউকে অপেক্ষা করতে হবে না, যাও রুমে গিয়ে ঘুমাও, কাল যেন এখানে আর না দেখে। মানজিয়া বেগম আর কিছু না বলে ছেলের মাথায় হাত রেখে চলে গেলেন, কারণ তিনি জানেন আরহাম তাকে বারণ করবে, কিন্তু তিনি তো আর বারণ মানবেন না। মানজিয়া বেগম চলে গেলে আরহামও ক্লান্ত পায়ে হাঁটা ধরে নিজের রুমের দিকে। রুমে এসে টাইকোট সব খুলে চলে যায় ওয়াশরুমে ফ্রেশ হতে। কিছুক্ষণ পর জামা কাপড় চেঞ্জ করে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বের হয় আরহাম। একটু হেঁটে আসতে পায়ের কাছে কিছুর অস্তিত্ব টের পায় সে। নিচে তাকাতে দেখে তখনকার সেই জ্যাকেটটা দেখে মেজাজ বিগড়ে যায়। ভ্রু কুচকে মুখে চসূচক শব্দ করে জ্যাকেটটা তুলে নেয় ফেলে দেওয়ার জন্য, কিন্তু যখন উঁচু করে নিয়ে আসে নিজের কাছে তখনই সেই অল্প পরিচিত ঘ্রাণটা নাকে এসে লাগে। প্রথমে বুঝতে একটু সমস্যা হচ্ছিল যে এটা কিসের ঘ্রাণ, কিন্তু পরক্ষণে স্মৃতিতে এলো সেই ওড়নাটার কথা, ঠিক একই ঘ্রাণ। আবার আজ যখন ইরার এত কাছে চলে গিয়েছিল, ওর গাল চেপে ধরেছিল, তখন মেয়েলি একটা ঘ্রাণ পেয়েছিল, কিন্তু তখন রাগের মাথায় এসব পাত্তা দেয়নি। আরহাম নাকের কাছে আবার জ্যাকেটটা নিতেই আবারও সেই সুগন্ধটা পেল। নিজের অজান্তে চোখ দুটো বুজে এলো, কি আছে এই ঘ্রাণে, কেমন যেন মাথা ঝিমঝিম করে ওঠে। জ্যাকেটটা নিয়ে গেল কাবার্ডের সামনে। কাবার্ড খুলতেই দেখা মিলল লাল রঙের সেই ওড়নাটার। সেই ওড়নাটা একটু হাত ছুঁয়ে জ্যাকেটটা তার উপর রাখলো, রেখে কাবার্ডটা বন্ধ করে মুচকি হেসে দিয়ে চলে গেল বেডে গায়ে এলিয়ে দিতেই মনে হলো যে ও এটা কি করলো। একটা মেয়ের ওড়না, ওর পরা জ্যাকেট ও নিজের ঘরে কেন রাখলো? এখন নিজের উপরই রাগ হচ্ছে। একবার মনে করলো ওই দুটো এখনই ফেলে আসবে ডাস্টবিনে, কিন্তু মন কেন জানি সায় দিচ্ছে না এগুলো ফেলে দিতে। এখনও নিজেকে পাগল মনে হচ্ছে। কিছুক্ষণ এমন দোনমোনা ভাবতে ভাবতে তলিয়ে গেল ঘুমের রাজ্যে।
রাদিল এই পর্যন্ত প্রায় 117 বার কল করেছে আলোকে, কিন্তু আলো একবারও ফোন তোলেনি। মানে ফোনটা মনে হয় আর থামছে না। একবার ফোন বেজে যাচ্ছে, আবারও কেটে গেলে একটু থামছে, আবারও কল বাজছে, আর একটু হলে ফোনটা হয়তো ব্লাস্টই হয়ে যাবে। কিন্তু আলোর এতে কিছু যায় আসে না। সে চুপচাপ বসে আছে ফোনটাকে সাইলেন্ট করে। এবারে রাগ এত সহজে কমাবে না সে। সবসময় এত কেয়ার করতে হবে কেন? গাধাটা সবসময় ভুল জায়গায় ভুল কথা বলে ফেলে। হঠাৎই বেলকনির দরজা দিয়ে রুমের মধ্যে কিছু একটা পড়লো। শব্দে ধরফড়িয়ে উঠল আলো। নিচে চেয়ে দেখে একটা কাগজ পড়ে আছে, হয়তো পাথরের উপর পেঁচিয়ে কেউ ছুঁড়ে মেরেছে এখানে। আলো ভয়ে ভয়ে কাগজটা উঠালো। কাগজটা মেলে ধরতে দেখলো ওখানে বড় বড় অক্ষরে লেখা, বেলকনিতে আয় প্লিজ। আলো এক লাফে বিছানা থেকে নেমে গায়ে ওড়না জড়িয়ে গেল বেলকনিতে। গিয়ে দেখতে পেল রাস্তার উপর রাদিল দাঁড়িয়ে আছে। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে আলো কপাল চাপড়ালো। ফিসফিসিয়ে বলল, কি হয়েছে, এখানে কেন তুই? রাদিল ওর কথা শুনতে না পেলেও বুঝতে পারলো। আলোকে ইশারায় ফোন দেখালো। ও বুঝতে পেরে রুমে গিয়ে ফোনটা নিয়ে আসলো। সাথে সাথে রাদিল কল দিল। ফোন ধরে আলো বলতে শুরু করলো, তুই এত রাতে এখানে কেন এলি? এখান থেকে যা প্লিজ, কেউ দেখে ফেললে কি হবে বুঝতে পারছিস? রাদিল চোখ মুখ কুচকে বলল, যা হর হোক, মার তো খাবো নাকি, সমস্যা নাই, ওটাও তোর জন্য খেয়ে নেব। এখন বল, ফোন কেন ধরছিস না? এত রাগ? সরি বলিনি আমি? বলেছি তো ভুল হয়ে গেছে, আর হবে না। তুই এতটুকু একটা ভুলের জন্য এত কষ্ট কেন দিচ্ছিস আমায়? তুই জানিস না তোর সাথে কথা না বললে আমি থাকতে পারি না। তারপরও তুই কেন এমনটা করিস আলো রানী? শেষের কথাটুকু বলতে গিয়ে কণ্ঠটা একটু নিচে নেমে এলো। আলোর এখন সত্যি খুব খারাপ লাগছে। শুধু শুধু ওর উপর এতটা রাগ করলো, এতগুলো ফোন দিল, একটাও তুললো না। আলো মাথাটা নিচু করে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।